গত পর্বে রাতের ওই ঘটনার পর ইয়োনা তো রেগে আগুন। কি একটা ব্যাপার, আদ্যিকালের রাজা কিনা তাকে কিস করেছে। কেউ বুঝতেই পারছিল না ও কেন এত রেগে আছে। রান্নাঘর থেকে শব্দ শোনা গেলে দংসু আর মিয়ং তখন ওই রাস্তা দিয়েই আসছিল। যেই শব্দটি শুনে তারা ভাবতে থাকে মনে হয় রাজা কাউকে শাস্তি দিচ্ছে। তখন দংসু বলে ওঠে, মহারাজ মনে হয় নাটকের ব্যবস্থা করেছে। তখন মিয়ং বলে ওঠে, গোটা রাজপ্রাসাদে দুঃখী দুঃখী ভাব, তাহলে মহারাজ কেন ডাকবেন ওদের? যেটাতে দংসু বলে, আরে তুমি শুনতে পাচ্ছ না, ঢাক-ঢোলের আওয়াজ বাজছে। এবার তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি সকালের খাবার বানাতে হবে, না হলে ঢোলের জায়গায় আমাদের পেটানো হবে। এই বলে ওরা ভেতরে গিয়ে দেখে যে এটা তো কোনো ধরনের ঢোল বা অনুষ্ঠানের আয়োজন নয়, বরং ইয়োনা একটি শুকনো মাছকে মেরে মেরে একদম ভর্তা বানিয়ে দিয়েছে। তখন দংসু ইয়োনাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, তুমি এরকম করছো কেন? তখন ইয়োনা ওদের দিকে এমনভাবে তাকায় ওরা দুজনেই ভয় পেয়ে ওখান থেকে সরে যায়। একটু পরে খিলগামোকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে দিদি, আমায় তো বলুন, এখন তো এখানে আর কেউ নেই, তুমি এত কেন রেগে যাচ্ছ? যেটা শোনার পরে ইয়োনা আরও রেগে যায় আর বলতে থাকে, আমায় কি এখন এই পাগলটার জন্য হ্যাংওভার স্যুপ বানাতে হবে? এটা বানালে মাছের অপমান করা হবে। এটা বলে সে মাছের ওপর নিজের রাগটা আরও উপরে ঝাড়তে থাকে। স্যুপটি বানানোর পর ইয়োনা স্যুপটি নিয়ে রাজার কাছে যায়, যেখানে রাজা ওকে দেখে গত রাতের কিছু কথা মনে পড়ে। কিন্তু ঠিক ইয়োনার সাথে রাজা কি করেছে সেটা ওর পুরোপুরিভাবে মনে পড়ে না। রাজা ইয়োনার ভাবভঙ্গি দেখে বুঝতে পারে যে কিছু একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। ইয়োনা রাজাকে বলে, গতকাল রাতে আপনি অনেক ড্রিঙ্ক করে ফেলেছিলেন, তাই আমি আপনার জন্য হ্যাংওভার স্যুপ নিয়ে এসেছি। হ্যাংওভার স্যুপটি দাসী টেস্ট করার পরে রাজা ইয়োনার দিকে তাকায়, কিন্তু ইয়োনা যে হিসাবে রেগে আছে তাই রাজা তার দিকে না ধ্যান দিয়ে স্যুপটি আবার খায় এবং টেস্টটা ওর খুব ভালো লাগে। তাই রাজা তার কাছে জানতে চায় যে এটা কিভাবে বানানো হয়েছে। যেটা জানতে চাইলে ইয়োনা খুব ভয়ঙ্করভাবে ওর বিবরণ দেয়। রাজা এবার শিওর হয়ে যায় যে অবশ্যই রাতে কিছু একটা হয়েছে, যার কারণে রাজরাধুনী এমন করছে। যেটা বুঝতে পেরে বাকি সবাইকে আদেশ দেয়, রাজরাধুনী ছাড়া বাকি সবাই এখান থেকে বেরিয়ে যাও। সবাই চলে যাওয়ার পর রাজা ইয়োনাকে জিজ্ঞাসা করে, কাল রাতে কি কিছু হয়েছে? ইয়োনা তখন রাজাকে বলে, আমি আরও আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, আপনার কি সত্যিই কিছু মনে নেই? রাজা বলে, মানুষ তো ভুলে যাওয়ার জন্যই ড্রিঙ্ক করে, তাহলে আমি কেমন করে মনে রাখবো? ইয়োনা তখন রেগে রাজাকে বলে, তার মানে আপনার কিছুই মনে নেই, তাই তো? রাজা তখন বলে, আরে আমি একজন রাজা, আমার সামনে এরকম করে কথা বলার সাহস কি করে হয় তোমার? ইয়োনা তখন নিজের রাগটাকে কন্ট্রোল করে গত রাতের ঘটনার বিবরণ দেয়। ইয়োনা ঘটনাটি দেখানোর পরে জিজ্ঞাসা করে, আপনার কি কিছুই মনে নেই? রাজা জিজ্ঞাসা করে, কোনটা? ইয়োনা বলে, যেহেতু আপনার কিছুই মনে নেই তাই আপনাকে আর ব্যাখ্যা করে বলতে পারবো না। এটা বলে ইয়োনা ওখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে রাজা ইয়োনার হাত ধরে বলে, কি হয়েছে, তুমি এরকম আচরণ করছো কেন? তখন ইয়োনা বলে, দেখুন মহারাজ, আপনি আমার টাইপের নয়। এই কথাটার মানে রাজা বুঝতে পারে না। তখন ইয়োনা রাজাকে ভালোভাবে বুঝিয়ে বলে যে, দেখুন মহারাজ, আপনার আর আমার মধ্যে কখনোই কোনো কিছু সম্ভব নয়। যে কথাটি শুনে রাজা তো হেসেই উড়িয়ে দেয়। তুমি কি ভুলে গিয়েছো, তুমি আমার রাজ্যের রাজরাধুনী, আর রাজরাধুনীকে তো আমি মহিলা বলেই মনে করি না। ইয়োনা বলে, হ্যাঁ, এবার আপনি ঠিক রাস্তায় যাচ্ছেন। এবার আসল কথায় আসা যাক মহারাজ, এরপর থেকে আপনি যখনই ড্রিঙ্ক করবেন এটা মাথায় রাখবেন যে আপনি কতটা ড্রিঙ্ক করছেন। রাজা বলে, ঠিক আছে, এবার থেকে আমি কতটা ড্রিঙ্ক করছি সেটা মাথায় রাখবো। এই বলে ইয়োনা ওখান থেকে চলে যায়। ইয়োনা চলে যাওয়ার পর রাজা রান্নাঘরের প্রধানকে ডেকে পাঠায়, যাকে রাজা গতকাল রাতের কথা জিজ্ঞাসা করলে রান্নাঘরের প্রধান জানায় যে আপনার গতকাল রাতের কোনো কথাই মনে নেই। আসলে কাল রাতে আপনি নেশার ঘরে রাজরাধুনীকে চুমু খেয়ে ফেলেছেন। যে কথাটি শোনার পরে রাজা অবাক হয়ে যায় এবং গতকাল রাতের কথা তার পরিষ্কারভাবে মনে পড়তে থাকে। রাজা ভাবতে থাকে, এটা আমি কোন নতুন সমস্যায় পড়ে গেলাম? আমার রাজরাধুনীর কাছে ক্ষমা চাওয়া উচিত, আমি এই ব্যবহারটা ওনার সাথে ভালো করিনি। তখন রাজার মনে পড়ে, আমি এসব ভাবছি কেন? আমি এই দেশের রাজা, আর ইয়োনা শুধুমাত্র একজন রাধুনী। এদিকে ইয়োনা ভাবে তার নাকি কিছুই মনে নেই। কি একটা আজব লোক, এর কাছে তো ক্ষমা আশা করাও বোকামি। তখন আমরা ওখানে গঙ্গিলকে দেখি। গঙ্গিল ইয়োনাকে বলে, একা একা বিড়বিড় করছেন কেন? কেউ আপনাকে কি বিরক্ত করছে? ইয়োনা গঙ্গিলকে চিনতে পারে না। গঙ্গিল তখন নিজের চুল খুলে সেই নাচের অনুষ্ঠানের মতনই করে তাকে দেখায়। তখন ইয়োনা ওকে চিনতে পারে। সেই দিন আপনাকে মিথ্যা বলার জন্য আমি ক্ষমা চাইছি। ইয়োনা বলে, আজকেও কি মিথ্যা বলে অনুষ্ঠান করতে এসেছেন? তাহলে তোমাকে আমি জানিয়ে রাখি, এখন আমি কিন্তু একজন রাজরাধুনী, এখন আমার কাছে অনেক ক্ষমতা রয়েছে। তার কথা শুনে গঙ্গেল হাসতে থাকে আর বলে যে, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি,
গঙ্গিল বলে আমি আপনাকে মিথ্যে বলবো না, যাই হোক খিলগামের অবস্থা এখন কিরকম, সে কি ঠিক আছে? তখন ইয়োনার মনে পড়ে যে খিলগাম তাকে বলেছিল একজন তাকে আঘাত করেছিল এবং গঙ্গিল ওকে বাঁচিয়েছিল। ইয়োনা বলে ও এখন ভালো আছে, আর ওকে যে আক্রমণ করেছিল তুমি কি দেখেছিলে সে কে? গঙ্গিল জানায় যে না, কিন্তু সে যেই হোক না কেন, যে ওর ওপরে আক্রমণ করেছিল সে আমাদের অন্দরমহলেরই কেউ। ইয়োনা গঙ্গিলকে কৃতজ্ঞতা জানালে গঙ্গিল বলে আমি তো একজনকে খুঁজতে গিয়েছিলাম আর তখনই আমি ওর সামনে পড়ে গিয়েছিলাম। ইয়োনা জানতে চায় কাকে খুঁজছিলে? গঙ্গিল বলে সবকিছু জেনে গেলে আনন্দ থাকে না, কিছু অজানা থাকাই ভালো। এটা বলে গঙ্গিল ওখান থেকে চলে যায়। ইয়োনা হেসে ওখান থেকে যেতে থাকলে গঙ্গিল ওপর থেকে ওর দিকে দেখতে থাকে আর সেই দিনের কথা ভাবতে থাকে যেদিন খিলগামকে কে একজন আঘাত করছিল। যেই ব্যক্তিটি খিলগামকে আঘাত করছিল তার চুলের ধারালো সেই কাঁটাটি ওখানেই পড়ে যায়। সেটি গঙ্গিল তার সাথে থাকা একটি কাঁটার সাথে মিলিয়ে দেখে যে সেই দুটো কাঁটা একই রকম। তখন আমরা একটি মৃত মেয়েকে দেখতে পাই। মেয়েটি গঙ্গিলের বোন ছিল, তার বোন প্রাসাদে এসেছিল কিন্তু সেখান থেকে সে মৃত ফিরেছে। গঙ্গিল তার মৃত বোনের হাতে ওই কাঁটার খোলসটা পেয়েছিল এবং আমি স্পষ্ট তাকে দেখতে না পেলে কাঁটাটির মালিককে খুঁজে পেয়েছি, যার কাঁটা আমার বোন শক্ত করে ধরে রেখেছিল। এদিকে সাইসখি তার দাসীকে জিজ্ঞাসা করে গঙ্গিল কি তোমাকে চিনতে পেরেছে? তার দাসী জানায় যে না। সাইসখি তাকে জানায় যে গঙ্গিলের ব্যাপারে খোঁজ নাও, সে কেন ইয়োনাকে এত সাহায্য করছে। এদিকে মহারাজের সঙ্গে সংজে মন্ত্রীদের চিঠি নিয়ে আলোচনা করছে। সে সম্রাটের পক্ষ থেকে কয়েকজন দূত তাদের ছোসনে এসে পৌঁছবে। আলোচনার শেষে সংজে মহারাজকে জিজ্ঞাসা করে মহারাজ যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব, কাল রাতে কি আপনার আর রাজরাধুনির মধ্যে কিছু ক্ষমা চাইবেন মহারাজ? তখন মহারাজ বলে ওঠে কি বলতে চাইছো সেটা পরিষ্কারভাবে বলো। সংজে জানায় আপনি নাকি কাল রাজরাধুনিকে, এই বলে সে থেমে যায়। রাজা জানতে চাইলে তখন সে মুখটাকে সামনের দিকে বাড়িয়ে রাজাকে বোঝায়, যেটাতে রাজাও বুঝে যায় আর বলে একজন সামান্য মানুষকে আমি তার ওপরে দয়া করেছি, মেয়েটা কোথায় এটাতে কৃতজ্ঞ হবে তা নয় আমার ওপর রেগে অবস্থা খারাপ করে রেখেছে। চোখের দিকে তো তাকানোই যাচ্ছে না। সংজে হাসলে রাজা বলে ওঠে এত বড় সাহস, আমার মুখের ওপরে হাসছো? সংজে বলে মেয়েদের খুশি করতে হলে তাদের উপহার দিতে হয়। রাজা বলে আমি তাকে দয়া দেখিয়েছি, এটাই কি যথেষ্ট না? আবার উপহার কিসের জন্যে? সংজে বলে মুখটা যদি সবসময় এরকম ঘৃণা ভরে থাকে তাহলে আপনার কি ভালো লাগবে? রাজা জানায় যে না। তাহলে তাকে কি উপহার দিলে ভালো লাগবে, কাপড় গহনা নাকি অন্য কিছু? সংজে জানায় আপনি আপনার পছন্দ মতো কোনো উপহার নারীকে দিতে পারবেন না, আগে খুঁজে বের করুন সেই নারী কি পছন্দ করে আর সেটাই তাকে গিফট করুন। রাজা বলে ওঠে আমি কিভাবে জানবো রাজরাধুনির কি পছন্দ করে? সংজে বলে মহারাজ প্রত্যেক নারীর পছন্দ আলাদা, রানীমা যেমন গহনার চেয়ে বই বেশি পছন্দ করে, আবার সাইসখি যেমন বইয়ের থেকে গহনা বেশি পছন্দ করে, তেমনি রাজরাধুনি বেশি কি পছন্দ করে সেটা খুঁজে বের করুন। রাজা রাজদরবার থেকে বেরিয়ে আসলেই একজন গুপ্তচরের সাথে দেখা হয়ে যায় এবং ওর সাথে যখন রাজা কথা বলছিল তখনই ওখানে রান্নাঘরের প্রধান এসে জানায় যে সাইসখি রাজার সাথে দেখা করতে চাইছে, যেটাতে রাজা মানা করে দেয় এবং জানায় যে আজ সে অন্য কারোর সাথে দেখা করতে যাবে। এটা বলে রাজা ওখান থেকে চলে যায়। এদিকে সাইসখি রাজার সাথে দেখা করবে বলে সেজেগুজে তৈরি হতে থাকে। তখনই দাসী এসে জানায় যে রাজা তার সাথে দেখা করবে না, যেটা শুনে সাইসখি অবাক হয়ে যায়, কারণ এর আগে এমন কখনোই হয়নি যে রাজার সাথে সে দেখা করতে চায় আর রাজা সেটাতে মানা করে দেয়। এদিকে মহারাজ তার মাকে প্রাসাদ থেকে বের করে দেওয়ার মুহূর্তের কথা মনে করে আর তার মা তাকে কি বলেছিল সেটাও তার মনে পড়তে থাকে। তখন রান্নাঘরের প্রধান বলে ওঠে মহারাজ এটা রান্নাঘর যাওয়ার রাস্তা। রাজা ভাবতে থাকে যে সে কেন এখানে এসেছে। তখন তার ইয়োনার কথা মনে পড়ে। রাজা ভাবে যে কেন ইয়োনার কথা এত ভাবছে, তার হৃদয় কেন ভারী হয়ে যাচ্ছে। এই ভাবতে ভাবতে সে তার নিজের কক্ষে ফিরে আসে এবং নিজের কক্ষে এসে সে লেখকের পেছনে কে তাড়া করছে সেটাই ভাবতে থাকে। তখনই ওখানে প্রধান সেবিকা চলে আসে আজ রাতের খাবারের কথা জানাতে। তখন মহারাজ জানায় যে আজ রাতে সে কিছু খাবে না, যেই খবরটি আবার সাইসখির কাছে পৌঁছে যায়। এটা জানতে পেরে সাইসখি ভাবতে থাকে মহারাজের আজ হঠাৎ কি হয়েছে যে সে আজ রাতের খাবার খেতে চাইছে না। এদিকে রান্নাঘরের প্রধান সবাইকে জানায় যে আজ রাতে মহারাজ খাবার কিছুই খাবেন না। ইয়োনা তারপরেও খাবার বানাবে বলে সিদ্ধান্ত নেয়, পরেও যদি রাজা না খেতে চায় তাহলে খাবে না, যেই বুদ্ধিটি প্রধানেরও খুব ভালো লাগে। ইয়োনা তখন রান্না করতে চলে যায়। এদিকে রাধুনি মিয়ং এর পকেট থেকে কিছু একটা বের করে আনে। আসলে সাইসখি তাকে আর্সেনিক যুক্ত একটি দ্রব্য দিয়েছিল যেটা বিষ, যেটা ওকে দিয়ে সাইসখি বলেছিল যে এটাই শেষ সুযোগ রাজরাধুনি হওয়ার। ইয়োনা যখন রাজার জন্য খাবার বানাবে তখন এই দ্রব্যটি খাবারের মধ্যে মিশিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল ওকে।
ইয়োনা খাবার নিয়ে গেলে রাজা খাবে না বলে সেটা ফেরত পাঠিয়ে দেয়। সকাল দুপুর এমনকি রাতেও রাজা কিছু খায় না। রাতের বেলায় ইয়োনা তার কক্ষের বাইরে বসে তার বাবার কথা মনে করতে থাকে এবং আকাশের দিকে দেখলেই তার রাজার কথা মনে পড়ে। অপরদিকে রাজাও আকাশের চাঁদের দিকে দেখলে ইয়োনার কথা মনে পড়ে। তখনই তার খিদে পেয়ে যায়। সে ভাবে আমি খিদায় আছি তাই জন্যে ইয়োনার কথা মনে পড়ছে, নাকি ইয়োনার কথা ভাবছি তাই জন্যে আমার খিদে পাচ্ছে। তখনই রাজা রান্নাঘরের প্রধানকে রাতের খাবার আনতে বলে। ইয়োনা রাজার জন্য রাতের খাবার নিয়ে আসে। রাজা জিজ্ঞাসা করে, তাহলে আজ রাতে আমার জন্য কি বানিয়েছো? ইয়োনা তখন খাবারের বর্ণনা দেয়। এরপরে প্রধান সেবিকা সেই খাবারটি খেয়ে রাজাকে সম্মতি জানায়। মহারাজ খেতে শুরু করে আর বলে, অনেক মজার খাবার। রাজাকে এভাবে খেতে দেখে ইয়োনা এবং সেবিকা দুজনেই খুশি হয়। সে চুপচাপ রাজাকে খেতে দেখতে থাকে এবং বেরিয়ে ওখান থেকে যাওয়ার সময় নাচতে নাচতে যাচ্ছিল। তখন সে ভাবে, আমি এত খুশি হচ্ছি কেন? এটা ভেবে ইয়োনা আবারও মনের আনন্দে নাচতে নাচতে ওখান থেকে যাচ্ছিল। আর আমরা দেখি যে পেছন থেকে রাজা তার জানালা খুলে ইয়োনাকে এভাবে যেতে দেখে খুশি হচ্ছিল আর ভাবে, আমি যখন তোমাকে দেখি তখন আমার হৃদয় এত জোরে জোরে স্পন্দন কেন করে। আর এটা বলেই আমাদের এই এপিসোডটা এখানেই শেষ হয়। থ্যাংক ইউ।